আজ ৮ই অক্টোবর ২০২৫ বাংলাদেশের জরুরি খবরগুলো এক নজরে দেখে নেওয়া যাক। এই খবরগুলো কিন্তু দেশের এখনকার রাজনীতি, আইন আর অর্থনীতির অবস্থা বুঝতে বেশ জরুরি। প্রথমে আসি, আওয়ামী লীগ কি আইনি পথে নিষিদ্ধ হতে পারে? দেখুন, অন্তর্বর্তী সরকার তো মানবতাবিরোধী অপরাধের অভিযোগে দলটার কাজ আপাতত থামিয়ে দিয়েছে। এখন দল হিসেবে বিচারের কথা ভাবছে। তদন্ত রিপোর্ট যেতে পারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। আর যদি প্রমাণ হয় যে দলীয় সিদ্ধান্তে অপরাধ হয়েছে, ট্রাইব্যুনাল কিন্তু দলটাকে নিষিদ্ধও করতে পারে। সাথে আবার একটা নতুন অধ্যাদেশও এসেছে, যেখানে বলা হচ্ছে ট্রাইব্যুনালে কারও বিরুদ্ধে অভিযোগ এলে তিনি আর নির্বাচন বা কোনো সরকারি পদে থাকতে পারবেন না। দ্বিতীয়ত, সামনের নির্বাচন আর জুলাই জাতীয় সনদ, যেটা কিনা একটা প্রস্তাবিত সংস্কারের দলিল, এটা নিয়েও বেশ কথাবার্তা চলছে। বিএনপি নাকি ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রায় ২০০ আসনে প্রার্থী প্রায় ফাইনাল করে ফেলেছে। কিন্তু জুলাই সনদটা কিভাবে বাস্তবায়ন হবে? গণভোট কি নির্বাচনের সাথেই হবে নাকি আগে? এই নিয়ে দলগুলোর মধ্যে এখনও কিন্তু মতপার্থক্য আছে। আচ্ছা, সংখ্যানুপাতিক প্রতিনিধিত্ব বা পিআর পদ্ধতি চালু করার কথাও শোনা যাচ্ছে। আর সবশেষে দেশের অর্থনীতি অবস্থা কিন্তু বেশ চাপের মুখে, বলা যায় মন্দার দিকে এগোচ্ছে, আর দারিদ্র্য বাড়ছে। কেন? কারণ রাজনৈতিক অনিশ্চয়তা, চড়া সুদ, জিনিসপত্রের দাম সব মিলিয়ে প্রবৃদ্ধি নেমে গেছে ৪%। গত ১০ বছরে এত কম দেখা যায়নি। বেসরকারি খাতে ঋণ পাওয়া যাচ্ছে ২২ বছরের মধ্যে সবচেয়ে কম। বিনিয়োগও একদম থমকে গেছে। বিশ্বব্যাংক বলছে দেশে দারিদ্র্যের হার এখন ২১.২%, গত ৪ বছরের মধ্যে সবচেয়ে বেশি। প্রায় ৩০ লাখ মানুষ নতুন করে বেকার হয়েছেন, আর এদের বেশিরভাগই নারী। তো আজকের খবরগুলোতে মূলত এই বিষয়গুলোই উঠে এসেছে। সাবেক ক্ষমতাসীন দলের ভবিষ্যৎ কি, নির্বাচন আর সংবিধান সংস্কার নিয়ে কি হচ্ছে, আর দেশের গভীর অর্থনৈতিক সংকট। নমস্কার, আজ ৮ই অক্টোবর ২০২৫ বাংলাদেশের সাম্প্রতিক কিছু খবর নিয়ে আমরা কথা বলতে এসেছি। হ্যাঁ, অনেকগুলো দৈনিক পত্রিকা, যেমন ধরুন বিবিসি বাংলা, ডেলি স্টার, মানবজমিন, প্রথম আলো, ইত্তেফাক, কালের কণ্ঠ, নিউ এজ, যুগান্তর সব মিলিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ শিরোনাম। ঠিক। আর এই শিরোনামগুলো দেখলে মনে হয় দেশের রাজনৈতিক পরিস্থিতি, কিছু আইনি পরিবর্তন, আবার অর্থনীতির হালচাল বেশ একটা জটিল ছবি কিন্তু উঠে আসছে। তো চলুন শুরু করা যাক। অবশ্যই। প্রথম যে খবরটা বেশ আলোড়ন ফেলেছে মনে হচ্ছে, বিবিসি বাংলা বলছে আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করার একটা আইনি প্রক্রিয়া, সেটা নাকি সম্ভাবনা দেখা দিয়েছে। হ্যাঁ, মানে বিষয়টা হচ্ছে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ নিয়ে একটা তদন্ত চলছে, আর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মানে আইসিটি, আচ্ছা, তারাই চূড়ান্ত সিদ্ধান্তটা নিতে পারে। আইসিটির প্রসিকিউটর গাজী এম.এইচ. তামিম যেটা বলছেন সেটা হলো, যদি প্রমাণ হয় যে অপরাধগুলো দলীয় সিদ্ধান্তে হয়েছে, মানে নিচ্ছ ব্যক্তিগত নয়। ও আচ্ছা, দলীয় সিদ্ধান্ত হতে হবে। হ্যাঁ, দলীয় সিদ্ধান্ত, তাহলে কিন্তু দল হিসেবে নিষিদ্ধ করার ক্ষমতা ট্রিবিউনালের আছে। প্রসিকিউটর কিছু নির্দেশের কথা উল্লেখ করেছেন, যেমন ধরুন শেখ হাসিনার পক্ষ থেকে লোক জড়ো করার। তবে এগুলো সবই তদন্ত সাপেক্ষ, ফাইনাল কল কিন্তু ট্রিবিউনালের। এর রাজনৈতিক প্রভাবটা কিন্তু বিশাল হতে পারে। আর ঠিক এই প্রসঙ্গেই দ্য ডেইলি স্টারের আরেকটা খবর, তাই না? একটা নতুন অধ্যাদেশ। ঠিক ধরেছেন, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন একটা অধ্যাদেশ জারি করেছেন। এটাতে কি বলা হচ্ছে? মূল বিষয়টা হলো, আইসিটি যদি কারো বিরুদ্ধে ফরমালি অভিযোগ গঠন করে, মানে চার্জ ফ্রেম করলেই বিচারের আগে, হ্যাঁ, বিচারে চূড়ান্ত রায়ের অপেক্ষা না করেই অভিযোগ গঠন হলেই সেই ব্যক্তি নির্বাচনে দাঁড়াতে পারবেন না বা কোনো সরকারি পদেও থাকতে পারবেন না। আচ্ছা, এটাও তো বেশ বড় একটা পদক্ষেপ, বিশেষ করে যখন আগের বিষয়টা মানে মানবতা বিরোধী অপরাধের তদন্ত চলছে। একদম, দুটো বিষয় একসাথে বেশ তাৎপর্যপূর্ণ হয়ে উঠছে। কিন্তু এদিকে আবার নির্বাচনের প্রস্তুতিও চলছে। মানবজমিন বলছে বিএনপি নাকি প্রায় ২০০ আসনে প্রার্থী ঠিক করে ফেলেছে। হ্যাঁ, খবরটা তাই। সামনের ফেব্রুয়ারির নির্বাচনের জন্য তারা বেশ দ্রুত এগোচ্ছে। এই মাসেই নাকি মানে অক্টোবরই কিছু নাম ঘোষণা হতে পারে, তবে অনানুষ্ঠানিকভাবে। আর নভেম্বরের মধ্যে ৩০০ আসনেরই প্রার্থী চূড়ান্ত করার লক্ষ্য, জোটসহ। সেরকমই জানা যাচ্ছে। তাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির বৈঠকে এই সিদ্ধান্তগুলো হয়েছে। মানে একদিকে আইনি বাধার প্রশ্ন, অন্যদিকে নির্বাচনের জোর প্রস্তুতি। বেশ ইন্টারেস্টিং কিন্তু। ঠিক। আবার দেখুন, সংবিধান সংস্কারের কথাও হচ্ছে বেশ জোরে সোরে।
প্রথম আলো, ইত্তেফাক, নয়া দিগন্ত এরা সবাই বলছে জুলাই সনদ বাস্তবায়নের কথা। জাতীয় ঐক্যমত্য কমিশন নাকি দুটো পথের কথা ভাবছে। হ্যাঁ, দুটো সম্ভাব্য রাস্তার কথা শোনা যাচ্ছে। একটা হলো এই জুলাই সনদের ওপর একটা গণভোট আয়োজন করা। গণভোট? হ্যাঁ, সম্ভবত নির্বাচনের দিনেই। এর জন্য একটা সংবিধান আদেশ জারির কথা বলা হচ্ছে। আচ্ছা, আর দ্বিতীয় পথটা? দ্বিতীয়টা হলো যে নতুন সংসদ আসবে তাদেরকেই সংবিধান সংশোধনের দায়িত্ব দেওয়া। মানে তারা রেগুলার কাজের পাশাপাশি একটা সংবিধান সংস্কার সভা হিসাবেও কাজ করবে। উদ্দেশ্যটা কি? মানে কেন এভাবে? উদ্দেশ্য হলো সংবিধানের যে মৌলিক বিষয়গুলো পরিবর্তন করার দরকার সেগুলো এমনভাবে করা যাতে পরে আবার আদালতে চ্যালেঞ্জ না হয়, একটা স্থায়ী সমাধান আর কি। কিন্তু এখানে তো নানা মনের নানা মত, তাই না? গণভোটটা কবে হবে? নির্বাচনের দিন নাকি আগে? ঠিক। আবার ওই যে আনুপাতিক প্রতিনিধিত্ব বা পিয়ার সিস্টেম, হ্যাঁ, ভোটের হার অনুযায়ী আসন, সেটা চালু হবে কিনা বা আদৌ এই সংবিধান আদেশ জিনিসটা দরকার আছে কিনা এসব নিয়ে দলগুলোর মধ্যে বেশ বিতর্ক চলছে। কমিশন এখনো সবার সাথে কথা বলছে। আচ্ছা, এই যে এত রাজনৈতিক আর সাংবিধানিক টানাপোড়েন, এর ছায়া তো অর্থনীতিতেও পড়ছে নিশ্চয়ই। পড়ছে মানে বেশ ভালোভাবেই পড়ছে। কালের কণ্ঠের শিরোনামটাই দেখুন না, বিনিয়োগে ধাক্কা, অর্থনীতিতে মন্দার ছায়া। রাজনৈতিক অনিশ্চয়তা তো আছেই, তার সাথে যোগ হয়েছে হাই ইন্টারেস্ট রেট, ইনফ্লেশন, সব মিলিয়ে এই অর্থবছর গ্রোথ নেমে এসেছে 4%। মানে গত 10 বছরে এত কম দেখা যায়নি। বিশ্বব্যাংকের রিপোর্টও কি একই দিকে ইঙ্গিত করছে? একদম। বিশ্বব্যাংক বলছে প্রাইভেট সেক্টরে ক্রেডিট গ্রোথ নাকি 22 বছরের মধ্যে সর্বনিম্ন। ক্যাপিটাল মেশিনারির আমদানিও কমে গেছে অনেক। মানে নতুন ইনভেস্টমেন্ট আসছে না সেভাবে। আর এর ফল তো সরাসরি সাধারণ মানুষের উপর পড়ছে, দারিদ্র্য বাড়ছে। হ্যাঁ, নিউ এজ আর বণিক বার্তার খবর অনুযায়ী বিশ্বব্যাংক বলছে দারিদ্র্যের হার এখন 21.2%। এটা গত 4 বছরের মধ্যে সবচেয়ে বেশি। কারণগুলো তো স্পষ্ট, গ্রোথ কম, জিনিসপত্রের দাম বেশি। আর চাকরির বাজারও খুব দুর্বল। প্রায় 30 লাখ মানুষ বেকার, তার মধ্যে আবার 24 লাখই নারী। লেবার ফোর্স পার্টিসিপেশনও কমেছে। যদিও অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ সাহেব নাকি বিশ্বব্যাংকের এই তথ্যের নির্ভরযোগ্যতা নিয়ে একটু প্রশ্ন তুলেছেন। হ্যাঁ, একটা প্রশ্ন তিনি তুলেছেন বটে। তবে বিশ্বব্যাংকের বিশ্লেষণ হচ্ছে যদি কিছু জরুরি রিফর্ম করা যায়, মানে ধরুন ব্যাংকিং সেক্টর ঠিক করা, ট্রেড ইনভেস্টমেন্ট বাড়ানো, ইনফ্লেশন কন্ট্রোল, আচ্ছা, তাহলে হয়তো 2026-27 সাল নাগাদ অবস্থার উন্নতি হতে পারে। কিন্তু এখনও চ্যালেঞ্জগুলো বেশ বড়। আর এই সবকিছুর মধ্যে একটা খারাপ খবরও দেখলাম যুগান্তরে। চট্টগ্রামে একজন বিএনপি কর্মীকে হ্যাঁ, গুলি করে হত্যা করা হয়েছে। এটা খুবই দুঃখজনক। বিএনপি নেতাকর্মীরা প্রতিবাদও করেছে, আর তারা আওয়ামী লীগের দিকেই অভিযোগের আঙুল তুলেছে। এই ঘটনাটা কি রাজনৈতিক উত্তাপ আরও বাড়াবে বলে মনে হয়? দেখুন, যখন টপ লেভেলে এত অস্থিরতা থাকে তখন মাঠ পর্যায়ে এরকম সংঘাতের ঝুঁকি তো বাড়েই। এটা চলমান রাজনৈতিক টেনশনেরই একটা প্রতিফলন আসলে। তাহলে সব মিলিয়ে যদি দেখি, আজকের শিরোনামগুলো কিন্তু একটা বেশ জটিল সময়ের দিকে ইঙ্গিত করছে। একদিকে যেমন ধরুন প্রাক্তন শাসক দলের আইনি ভবিষ্যৎ কি হবে, নির্বাচনে কারা লড়তে পারবেন, সংবিধান বদলাবে কিনা, এই সব বড় বড় প্রশ্ন। ঠিক। আর অন্যদিকে অর্থনীতি রীতিমতো ধুঁকছে, দারিদ্র্য বাড়ছে, আবার রাজনৈতিক হিংসাও ঘটছে। মানে সবকিছু যেন একসাথে ঘটছে। একেবারে। আর এখানেই হয়তো আমাদের একটু থামতে হয়, ভাবতে হয়। এই যে এতগুলো পরিবর্তন একসাথে আসছে, আইনি, রাজনৈতিক, অর্থনৈতিক, এগুলো কি শুধু এই মুহূর্তে সংকট, নাকি এর পেছনে আরও গভীর কোনো কাঠামোগত পরিবর্তনের ইঙ্গিত আছে? এমন কোনো পরিবর্তন যা হয়তো বাংলাদেশের পুরো সামাজিক প্রেক্ষাপটকেই বদলে দিতে পারে ভবিষ্যতে? প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে। সত্যি ভাবনার বিষয়। আজকের মতো এখানেই শেষ করছি। ধন্যবাদ। ধন্যবাদ। দ্য ডিবেটে স্বাগতম। আজ আমরা 8ই অক্টোবর 2025-এর কিছু জরুরি সংবাদ শিরোনাম, মানে যেগুলো বিবিসি বাংলা, ডেইলি স্টার, মানবজমিন, প্রথম আলো সহ বেশ কিছু প্রধান সংবাদপত্রে এসেছে, সেগুলো একটু বিশ্লেষণ করব। এই খবরগুলো দেখে একটা প্রশ্ন মনে আসছে, এগুলো কি বাংলাদেশকে আসলে একটা স্থিতিশীল গণতান্ত্রিক ভবিষ্যতের দিকে নিয়ে যাচ্ছে, নাকি আরও গভীর সংকট আর অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে? আমার অবস্থানটা হলো, এই শিরোনামগুলোতে আমরা স্থিতিশীলতার জন্য কিছু দরকারি পদক্ষেপ দেখতে পাচ্ছি। আপনার সাথে এইখানে একটু দ্বিমত করতে হচ্ছে আমাকে। আমার কিন্তু এই শিরোনামগুলো দেখে বেশ গভীর সংকট আর ভবিষ্যতের পথটা বেশ অনিশ্চিত,
এরকমই মনে হচ্ছে। আচ্ছা, আপনার উদ্বেগের কারণটা বুঝতে পারছি, কিন্তু দেখুন অন্য দিকটাও তো আছে। যেমন বিবিসি বলছে যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সম্ভবত আওয়ামী লীগের দলীয় সিদ্ধান্তে যে মানবতাবিরোধী অপরাধের অভিযোগ তার তদন্ত শুরু করতে পারে। এমনকি দল হিসাবে তাদের নিষিদ্ধ করার আইনি দিকটাও খতিয়ে দেখা হচ্ছে। আবার দেখুন ডেইলি স্টার জানাচ্ছে অভিযুক্ত ব্যক্তিদের নির্বাচনে অযোগ্য করার জন্য আইন সংশোধনের কথাও হচ্ছে। এগুলো কি মানে দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য জরুরি না? ওই যে আইনি জবাবদিহিতার কাঠামো তৈরির চেষ্টা আর কি। আর ওধার দেখুন মানবজমিন বলছে বিএনপি নির্বাচনের জন্য প্রায় 200 আসনে প্রার্থী ঠিক করে ফেলেছে। নভেম্বরের মধ্যে নাকি 300 আসনেই ঘোষণা দেবে। আর প্রথম আলো বা নয়াদিগন্ত অনুযায়ী জুলাই সনদের ভিত্তিতে, মানে ওই যে ছাত্র জনতার আন্দোলনের পর অন্তর্বর্তী সরকার হলো, সেটার আলোকে জাতীয় ঐক্যমত্য কমিশন সংবিধান সংস্কার নিয়ে আলোচনা করছে। গণভোট বা সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার কথাও ভাবা হচ্ছে। হ্যাঁ, অর্থনৈতিক চাপ আছে মানছি, কিন্তু এই রাজনৈতিক আর আইনি পদক্ষেপগুলো কি একটা গোছানো ভবিষ্যতের দিকে ইঙ্গিত দিচ্ছে না? আপনি আইনি প্রক্রিয়া, রাজনৈতিক প্রস্তুতির কথা যা বলছেন, আচ্ছা মানলাম, কিন্তু বাস্তবতার যে কঠিন দিকগুলো সেগুলো কি একটু এড়িয়ে যাচ্ছেন? একটু দেখুন কালের কণ্ঠ কি বলছে। অর্থনৈতিক প্রবৃদ্ধি নেমে এসেছে 4%। গত 22 বছরে বেসরকারি খাতে ঋণ প্রবাহ সবচেয়ে কম। মূলধনী যন্ত্রপাতির আমদানি কমছে। আবার নিউ এজ, বণিক বার্তা এরা জানাচ্ছে দারিদ্র্য বেড়ে গেছে 21.2%। মানে গত 4 বছরে সর্বোচ্চ। প্রায় 30 লাখ মানুষ বেকার। অবস্থাটা দেখুন। অন্তর্বর্তী সরকারের একজন উপদেষ্টাই বিশ্বব্যাংকের দেওয়া তথ্যে সংশয় প্রকাশ করছেন। এই রকম একটা ভঙ্গুর অর্থনীতির উপর দাঁড়িয়ে রাজনৈতিক স্থিতিশীলতা আসবেটা কিভাবে? এর সাথে আবার যোগ করুন যুগান্তরের খবরটা। চট্টগ্রামে রাজনৈতিক সহিংসতায় একজন বিএনপি কর্মীর মৃত্যু হয়েছে, বিক্ষোভ হচ্ছে। আর সংবিধান সংস্কারের যে কথা বললেন, হ্যাঁ, ঐক্যমত্য কমিশন আলোচনা করছে। প্রথম আলো নয়াদিগন্ত বলছে ঠিক আছে, কিন্তু ইত্তেফাক যেমনটা জানাচ্ছে গণভোটটা কখন হবে, পিআর পদ্ধতি মানে ওই আনুপাতিক প্রতিনিধিত্ব চালু হবে কিনা, এইসব একেবারে মৌলিক বিষয়েই তো বিএনপি, এনসিপি, জামায়াতের মতো দলগুলোর মধ্যে বিরাট মতপার্থক্য। এই যে অর্থনীতির এই হাল আর রাজনৈতিক সাংবিধানিক মতানৈক্য, এগুলো কি ভবিষ্যতের পথটাকে আরও বেশি ঝুঁকিপূর্ণ করে তুলছে না বলুন? অর্থনৈতিক সংকট বা রাজনৈতিক সহিংসার ঘটনাগুলো হ্যাঁ অবশ্যই উদ্বেগের, অস্বীকার করার উপায় নেই। কিন্তু আপনি কি মনে করেন না যে এই যে আওয়ামী লীগের বিরুদ্ধে মানবাধিকারী বিরোধী অপরাধের মতো এত বড় অভিযোগ উঠেছে, সেগুলোর একটা নিষ্পত্তি হওয়াটা জরুরি? মানে দলীয় সিদ্ধান্তে ঘটা অপরাধের তদন্ত বিবিসি যেমন বলছে, বা ধরুন অভিযুক্তদের নির্বাচনে অযোগ্য ঘোষণা করা ডেইলি স্টারের খবর অনুযায়ী, এই পদক্ষেপগুলো ছাড়া কি আসলেই জবাবদিহিতা প্রতিষ্ঠা করা সম্ভব? এটা ঠিক যে এতে হয়তো স্বল্প মেয়াদে কিছু অস্থিরতা আসতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে কি এটাই স্থিতিশীলতার আসল ভিত্তি নয়? জবাবদিহিতার প্রয়োজন অবশ্যই আছে, সেটা আমি অস্বীকার করছি না। প্রশ্নটা হলো এর প্রয়োগের ধরন আর সময়টা নিয়ে। যখন দেশ এরকম একটা মারাত্মক অর্থনৈতিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে, কালের কণ্ঠ নিউ এজের রিপোর্টগুলো দেখুন, তখন দেশের অন্যতম প্রধান একটা রাজনৈতিক দলের বিরুদ্ধে এত বড় পদক্ষেপ নেওয়াটা, এটা কি দেশকে আরও বেশি বিভাজিত, আরও অস্থিতিশীল করে ফেলার ঝুঁকি বাড়াচ্ছে না? ভেবে দেখুন। আর সাংবিধানিক সংস্কার, হ্যাঁ আলোচনা চলছে বলছেন প্রথম আলো নয়াদিগন্ত, কিন্তু যখন একেবারে গোড়ার পদ্ধতিগত বিষয়েই, যেমন ধরুন পিআর পদ্ধতি বা গণভোটের সময় দলগুলোর মধ্যে এতখানি ফারাক, ইত্তেফাক যেমন বলছে, তখন এই সংস্কার প্রক্রিয়াটা কি শেষ পর্যন্ত আরও গভীর বিভেদ আর অনিশ্চয়তায় তৈরি করবে না? এই আলোচনা থেকে কি আসলে কোনো বাস্তবসম্মত সমাধানে পৌঁছানো সম্ভব হবে? দেখুন, মতপার্থক্য তো থাকবেই, এটাই তো গণতান্ত্রিক প্রক্রিয়ার একটা অংশ, তাই না? কমিশন যে বিভিন্ন বিকল্প খুঁজছে, আলোচনা করছে, এটাই তো একটা ইতিবাচক দিক। একেবারে তো অচল অবস্থা তৈরি হয়নি। অন্যদিকে বিএনপির প্রার্থী চূড়ান্ত করার যে খবরটা মানবজমিন দিল, সেটাও তো এটাই দেখাচ্ছে যে রাজনৈতিক দলগুলো কিন্তু নির্বাচনের মাঠে সক্রিয় আছে, প্রক্রিয়াটা চলছে। অর্থনৈতিক সংকট অবশ্যই একটা বিরাট চ্যালেঞ্জ, কিন্তু সেটা মোকাবেলা করার জন্য তো একটা কার্যকরী রাজনৈতিক ও আইনি কাঠামো দরকার। আমার তো মনে হচ্ছে এই পদক্ষেপগুলো সেই কাঠামো তৈরিরই চেষ্টা। আমি আবার বিষয়টাকে একটু অন্যভাবে দেখছি। আমার মনে হচ্ছে অর্থনৈতিক সংকটটা কালের কণ্ঠ, নিউ এজ, বণিক বার্তার রিপোর্ট অনুযায়ী এতটাই মৌলিক, এতটাই গভীর যে এটা অন্য সব ভালো প্রচেষ্টাকে আসলে ছাপিয়ে যাচ্ছে।
যখন মানুষের রুটি রুজি প্রশ্নের মুখে, তখন এই আইনি বা সাংবিধানিক বিতর্কগুলো তাদের কাছে কতটা আর গুরুত্ব পাবে? রাজনৈতিক দলগুলো হয়তো নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে, মানবজমিন বলছে, কিন্তু এই গভীর অর্থনৈতিক মন্দা আর রাজনৈতিক সংঘাতের, যেমন যুগান্তরে রিপোর্টে দেখলাম, পরিবেশে একটা সুস্থির নির্বাচন বা তারপরে স্থিতিশীলতা আসাটা কি আদৌ সম্ভব? আমার তো মনে হয় মূল অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক বিভেদটা সামাল না দিয়ে শুধু আইনি বা সাংবিধানিক কাঠামো নিয়ে আলোচনা করাটা হয়তো যথেষ্ট হচ্ছে না। আমার যেটা মনে হচ্ছে, আজকের শিরোনামগুলো একটা জটিল ছবি তুলে ধরছে ঠিকই, কিন্তু এটা সম্ভবত একটা প্রয়োজনীয় পরিবর্তনের মধ্য দিয়ে যাওয়া বাংলাদেশেরই ছবি। জবাবদিহিতা প্রতিষ্ঠা করা, নতুন সাংবিধানিক কাঠামোর দিকে এগোনো, এগুলো চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদী স্থিতিশীলতার জন্য এগুলো দরকারি পদক্ষেপ বলেই আমি মনে করি। অর্থনৈতিক সমস্যা আছে, কিন্তু তার মধ্যেও রাজনৈতিক প্রক্রিয়াটা থেমে নেই। আর আমার বিশ্লেষণ যদি বলি, এই শিরোনামগুলো আসলে গভীর সংকটের মধ্যে থাকা একটা দেশের বাস্তব চিত্রই দেখাচ্ছে। একদিকে তীব্র অর্থনৈতিক চাপ, অন্যদিকে রাজনৈতিক বিভাজন আর সহিংসতা, তার সাথে সাংবিধানিক সংস্কার নিয়ে এই মৌলিক মতানৈক্য, সব মিলিয়ে ভবিষ্যতের পথটা এখনও যথেষ্ট অনিশ্চিত বলেই মনে হচ্ছে। স্থিতিশীলতা অর্জনের পথে বাধাগুলো কিন্তু বেশ বড়। হ্যাঁ, এটা পরিষ্কার যে আজকের খবরগুলো আমাদের সামনে একটা বেশ বহুমাত্রিক চিত্র তুলে ধরেছে। একদিকে যেমন জবাবদিহিতা আর সংস্কারের চেষ্টা দেখতে পাচ্ছি আমরা, তেমনি অন্যদিকে গম্ভীর অর্থনৈতিক সংকট আর রাজনৈতিক অনিশ্চয়তাও কিন্তু ঘোরবাস্তব। বাংলাদেশ যে একটা গুরুত্বপূর্ণ একটা সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে তা নিয়ে মনে হয় কোনো সন্দেহ নেই। আসলে তাই। আর এই বিষয়গুলোর প্রত্যেকটা দিক নিয়ে কিন্তু আরও অনেক গভীর বিশ্লেষণের অবকাশ রয়ে গেছে। আজকের আলোচনাটা হয়তো সেই ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণগুলোকেই আরেকবার সামনে আনার একটা চেষ্টা ছিল মাত্র।